নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি রিতম, ভূপেশ, পালক, জিয়া এদের গল্প। এরা কিসের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং কোন পরিস্থিতিতে পড়তে চলেছে সেই বিষয়ে আজকে আমরা বিশদে জানব। আজ আপনাদের সামনে হাজির হয়েছি লেখক সুকান্ত দাসের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প রতন কুটির ভয়। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর এবং অন্যান্য চরিত্রে অভিজিৎ, মৌমিতা, শিউলি, শুভজিৎ এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। তাহলে শুনতে থাকুন লেখক সুকান্ত দাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প রতন কুঠির ভয়। অন্ধকারের মধ্যেই হাতে টর্চের আলোটাই ভরসা করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল পালক। যেদিকেই তার টর্চের আলো গিয়ে পড়ছে সেদিকে একটা ছোটোখাটো জঙ্গল ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। পায়ের তলায় মাটি বৃষ্টির জলে কেমন যেন পিচ্ছিল হয়ে আসছে। তাছাড়া এখানে ওখানে গজিয়ে ওঠা ছোট দুর্বা ঘাসের উপরে চলতে গিয়ে কেমন যেন অদ্ভুত শিহরণ উঠছে গোটা শরীরে। গায়ের উপর দিয়ে হঠাৎ করে ছড়ছড় করে কিছু একটা চলে যেতে পালক খুব ভয়ে একটা ছোটোখাটো চিৎকার করে পেছনের দিকে সরতে গিয়ে রিতমের গায়ের উপর পড়ে যায়। আরে কি হলো রে? ওভাবে হঠাৎ করে আমার গায়ে এসে পড়লি কেন? ততক্ষণে রিপনকে জড়িয়ে ধরে তার বুকের কাছে মাথা গুঁজে ভয়ে কাঁদতে কাঁদতে পালক বলছে। পালকের কথা শুনে ততক্ষণে জিয়া আর ভূপেশ তাদের হাতে টর্চ সামনের মাটির উপর নিয়ে ফেলেছে। অন্ধকারে হলদে মতো কি একটা যেন মাটির বুক বেয়ে বেয়ে রাস্তার একপাশে চলে যেতে দেখে ওরা সকলেই বুঝতে পারল সত্যিই কোনো একটা সাপ এইমাত্র পালকের পায়ের উপর দিয়ে গেছে। তবু ওকে সাহস দেওয়ার জন্য বলল, আরে এইরকম জঙ্গলে জায়গায় সাপ তো থাকবেই, সে তো আর তোকে কোনো ক্ষতি করেনি, উল্টে নিজেই তো ভয় পেয়ে চলে গেছে। এখন আর ওইভাবে রিতমকে জড়িয়ে ধরে থাকিস না, ছেড়ে দে চল। পালক ততক্ষণে উঠে এসে টর্চ দিয়ে চারপাশটা দেখল। বৃষ্টির ফোঁটাগুলো অল্প অল্প করে তখনও পড়ে চলেছে। এমন একটা জঙ্গলের মধ্য দিয়ে সামনে এগিয়ে গিয়ে ওরা যে কিছু খুঁজে পাবে সেই ধারণাটাই ওরা ততক্ষণে ভালোভাবে করার চেষ্টা করছে। কিন্তু অন্ধকারে চারিপাশে তাকিয়ে জঙ্গলের গাছপালা ছাড়া আর কিছুই কিন্তু দেখা যায় না। কিন্তু যে রাস্তাটা ধরে তারা হেঁটে বড় রাস্তা থেকে এতটা এসেছে সেই রাস্তাটা কিন্তু একটু পরিষ্কার, যেন মনে হয় এই রাস্তায় মাঝে মাঝেই কেউ না কেউ যেন হেঁটে যায়। চল চল পালক, এত ভয় পাস না। আরে ভাই, আমরা তো সবাই রয়েছি, কিচ্ছু হবে না। ভালো করে ধর, একদম ভিজে গেছি রে, বুঝলি? উফ বাবারে, জামা কাপড়টা একটু বদলে নিতে পারলে ভালো হতো। দাঁড়া, আগে মাথা গোজার মতন একটা জায়গা তো পাই, তারপর না হয় জামা কাপড় বদলাবার কথা ভাববি। আর এই জঙ্গলে বৃষ্টির মধ্যে তুই তো আর জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকতেও পারবি না। ভূপেশের কথায় ওরা সবাই একবার হেসে উঠল। ওদের হাসিটা বিলিয়ে যাওয়ার আগে হঠাৎ করেই কেমন যেন মনে হলো এই জঙ্গলের কোনো এক দিক থেকে আরও কেউ একটা হেসে উঠল। হাসির শব্দটা ওরা সবাই শুনতে পেয়েছিল, একমাত্র জিয়া ছাড়া। তার যেন মনে হলো জঙ্গলের যে দিক দিয়ে তারা এসেছে ঠিক সেই দিকেই একটা মেয়েলি গলায় কেউ হেসে উঠল। সেই হাসির শব্দ শুনতে শুনতে জিয়া একটু অবাক গলায় বলল, একটা মেয়ে হাসছে বলে মনে হলো না? ওই ওই দিক থেকে আমরা এলাম, সেই দিক থেকেই শব্দটা ভেসে এলো বলে মনে হচ্ছে না? কোথায়? আমরা তো কারোরই কোনো হাসি শুনতে পেলাম না। তোর মনের ভুল হবে, আর একটু আগেই তো আমরা হাসছিলাম নাকি, তারই শব্দ বোধহয় প্রতিধ্বনিত হয়েছে। প্রতিধ্বনি? ও, বেড়ে বলেছিস। হ্যাঁ, কিন্তু তা বলছি, এই জঙ্গলে প্রতিধ্বনিটা কোথায় ধাক্কা খেয়ে হলো বলতো? রিতমের কথায় ভূপেশ একটু থতমত খায়, তারপরে বলে, আমি আসলে বলতে চাইছি ওটা মনের ভুল হবে। প্রতিধ্বনি হোক কিংবা না হোক, এই জঙ্গলে রাতের বেলা আর কি হাসতে যাবে বল দেখিনি? এই জিয়া, তুই কি ঠিক শুনেছিস?
মানে তোর মনের ভুল নয় তো? আমরা এতক্ষণ ধরে হেঁটে আসলাম, তুই দেখলি তো কাউকে তো দেখা গেল না, এমনকি বড় রাস্তার কাছেও কাউকে দেখতে পেলাম না। তাহলে তো তার কাছেই সাহায্য চাওয়া যেত, কিন্তু এখানে হাসার জন্য আসবে কে? বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আমি যে ঠিক শুনেছি বলেই আমার মনে হচ্ছে। বুঝতে পেরেছি, জিয়ার মনে হয় খিদে পেয়েছে, আর তাই খিদের চোটে এমন সব ভুলভাল শুনছেও। চল, এখন আর দাঁড়িয়ে থাকতে হবে না, এই জঙ্গলটা পেরিয়ে সামনের দিকে গেলে যদি কিছু একটা পাওয়া যায় মাথা গোজার মতো। চল চল, এগিয়ে চল। ওরা সবাই রিতমের কথায় সায় দিল। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। মাথার উপর বৃষ্টিটা তখন যেন আরও একটু বাড়তে শুরু করেছে। একমাত্র জিয়ার মনে মনে ব্যাপারটা রয়ে গেল। এতটা মনের ভুল তার কখনোই হতে পারে না। সে স্পষ্ট শুনেছে একটা মেয়ের গলার হাসি। আর আর সব থেকে বড় যে ব্যাপারটা, সেটা হলো হাসির শব্দটা সে শুনতে পেয়েছে তার পেছনের দিক থেকে। আর যখনই পেছনে ফিরে তাকিয়েছে, তখনই তার মনে হয়েছে জঙ্গলের অন্ধকারের মধ্যে কে যেন একটা স্যাঁত করে সরে গেল। বাড়িটার সামনে ওরা যখন এসে দাঁড়ালো, তখন কিন্তু ওদের নিজেদেরই কেমন অবাক লাগছিল। এমন একটা জঙ্গলের শেষে এমন একটা বাড়ি থাকতে পারে, সেটা ওরা আন্দাজ করতে পারেনি। জঙ্গলটা যদিও খুব একটা গভীর নয়, আসলে এটা হয়তো কোনো এক সময় আমবাগান কিংবা অন্য কোনো গাছের বাগান ছিল। এখানটা অব্যবহারের জন্য জঙ্গল মতন হয়ে গিয়েছে। কিন্তু ওরা ভেবেছিল জঙ্গল পেরিয়ে একটা গ্রাম পড়বে, কিন্তু এখানে এমন একটা গোটা বাড়ি থাকবে সেটা ওরা আন্দাজ করতে পারেনি। বাড়িটা ইট পাথরের তৈরি হলেও এখন জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। তবে বাড়িটা যে বেশ পুরনো তা টর্চের আলোতেই বোঝা যায়। বাড়ির ওপরের দিকে এখানে ওখানে শ্যাওলা গাছপালার জন্ম হয়েছে। ওরা বাড়িটার সামনে এসে দাঁড়াতেই একদল বাদুড় চক্কর দিতে দিতে উড়ে গেল। বাড়িটার সামনের দরজাটা খোলা নেই, সেটা ভেঙে একপাশে হেলে পড়েছে। সেটা ঠেলে দিয়েই ঘরের ভেতরে ঢোকা যায়। কিন্তু তবুও এই অন্ধকারে ওরা কেমন যেন অবাক হয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইল। দেখা গেল বাড়িটার দরজার কাছে মাথার উপরে একটা টেমপ্লেট ঝোলানো রয়েছে, তবে তাতে কি লেখা রয়েছে তা বোঝা যায় না। শুধু বোঝা যায় একটাই শব্দ, কুঠি। কিন্তু টর্চের আলোতেও তার আগের শব্দটা ওরা পড়তে পারল না। কিন্তু তখন আর এসব দেখার সময় নেই। এমন সময় পালক ফিসফিস করে বলল, আরে একটা বাড়ি যখন পেয়েছি তখন চল না ভেতরে ঢুকে পড়ি। দেখে বোঝাই যাচ্ছে পুরনো বাড়ি, কিন্তু একটু জায়গা তো পরিষ্কার করে নিলেই আমরা রাতটা কাটিয়ে দিতে পারবো। বাইরে আকাশ দেখেছিস কেমন মেঘ করে আছে, এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। পালকের কথা শেষ হতে না হতেই একটু দূরে কোথাও যেন শব্দ করে বাজ পড়ল, আর ঠিক তার সাথেই বৃষ্টির বেগটা একটু বাড়তে শুরু করল। ওরা আর অপেক্ষা না করে হেলে পড়া দরজাটা একপাশে ঠেলে সরিয়ে দিয়ে ধুলো পড়া মেঝের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে জমে থাকা ধুলো আর ময়লার একটা অদ্ভুত গন্ধ ওদের নাকে এসে ধাক্কা মারছিল। তখনই পকেট থেকে রিতম রুমাল বার করে নাকের উপর চেপে ধরে আর কাস্তে কাস্তে বলে, কি দুর্গন্ধ রে বাবা, এমন একটা ঘরে গোটা রাত কাটাবো কি করে? বাইরে যা বৃষ্টি নেমেছে, এখানে ছাড়া থাকা তো আর উপায়ও নেই। কিরে, কি বুঝলি? একটা কাজ করি, চল দোতলায় গিয়ে বরং একটু দেখে আসি ভালো করে। যদি ওখানে কোনো ভালো ঘর কিছু দেখতে পাই, তাহলে না ওখানে থাকা যাবে। আমার কিন্তু এই বাড়িটা সুবিধার মনে হচ্ছে না। দেখ, এমন একটা জঙ্গল মতো জায়গা, তার পাশে এমন একটা পরিত্যক্ত বাড়ি। এইসব জায়গায় রাতে থাকাটা কি ঠিক হবে? জিয়া কোনো কথা বলে না। এ বাড়িতে পা দেওয়ার পর থেকেই তার একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল আশেপাশের অন্ধকার থেকে কেউ যেন তাদের অলক্ষ্যে দেখে চলেছে। হাতে টর্চগুলো দিয়ে ওরা এদিকে ওদিকে আলো ফেলতেই দেখা গেল একতলার এক পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার কাছে। একতলার এপাশে ওপাশে কোথাও তেমন আসবাবপত্র কিছুই নেই। মেঝেতে পুরো ধুলো জমে রয়েছে। দেওয়াল একসময় সাদা রঙের হলেও এখন কালচে হয়ে এসেছে। তাছাড়া ধুলো ও মাকড়সার জাল
মাঝে মাঝে ঘরের ভেতরে উড়ে যাচ্ছে বন্য পায়রা। সবকিছু মিলিয়ে চারপাশটায় কেমন যেন একটা ভুতুরে পরিবেশ তৈরি করে রেখেছে। সামনের সিঁড়িটার দিকে এগিয়ে গিয়ে রিতম সিঁড়ির উপর একটা পা রাখল। সাথে সাথেই সিঁড়িটা যেন মরণ আর্তনাদের মতন ক্যাঁচ করে শব্দ করে উঠল। সিঁড়ির ওপর দিয়ে পা দিয়ে রিতম আস্তে আস্তে ওপরের দিকে উঠতে উঠতে বলল, আরে ওই নিচের ঘরগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, আমি টর্চ ফেলে দেখেছি। বরং উপরে চলে আয়, ওপরে যদি দেখি কোনো একটা ঘর ভালো থাকে। ওরা আর কথা বাড়ালো না, সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ব্যালকনির কাছে এসে পড়ল। দোতলার পাশাপাশি বেশ 2-3টে ঘর রয়েছে, সবকটা ঘরেই তালা ঝুলছে। তবে নিচের ঘরের দরজার মতো এর অবস্থা ততটা খারাপ নয়, তালায় মরচে পড়ে রয়েছে। একদম শেষের ঘরটা ওরা বেছে নিল, কারণ সামনের দিকের ঘরগুলোতে ধুলো বেশি, এই শেষের ঘরের কাছে ধুলো সামান্য কম। তাছাড়া এদিকে একটা জানালা আছে বলে মনে হলো, সেই জানলা দিয়ে হাওয়াও আসবে। আকাশে চাঁদের আলো না থাকলেও ওদের ব্যাগে মোমবাতি আছে, তা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে। এমন ভেবে নিয়ে ওরা সেই ঘরের দরজাটার সামনে এসে বেশ কয়েকবার তালাটায় দুজন মিলে মোচড় দিতেই তালাটা একসময় খট শব্দ করে খুলে গেল। তারপর দরজাটা ধাক্কা দিয়ে খুলতে ভেতর থেকে একটা জমা গরম বাতাস হঠাৎ করে এসে ওদের গায়ে ধাক্কা দিল। ব্যাপারটা এমনভাবে হলো যে ওরা খানিকটা চমকেই গিয়েছিল। জিয়া সব থেকে বেশি চমকে গিয়েছিল, আর চমকে গিয়ে পেছনের দিকে সরতে যেতে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। জিয়া সব থেকে পেছনে দাঁড়িয়েছিল, আর এখন চমকে গিয়ে আর একটু পেছনে সরতে গিয়ে ব্যালকনির একদম রেলিংয়ের গায়ে ধাক্কা খেল, আর তার ধাক্কায় রেলিংয়ের একটা অংশ আওয়াজ করে ভেঙে নিচের দিকে পড়ে গেল। আর তার শরীরের ধাক্কায় জিয়া সামান্য খানিকটা থতমত খেয়ে গেল, আর একটু হলেই নিচের দিকে পড়ে যাচ্ছিল সে। কিন্তু ততক্ষণে ভূপেন তার একটা হাত শক্ত করে চেপে ধরেছে। জিয়ার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। সেই চিৎকারটা ওই ভাঙা বাড়িটার মধ্যে ঘুরে বেড়াতে লাগলো যেন। ওরা সকলেই ব্যাপারটার জন্য হতভম্ব হয়ে গেলেও সামান্য সময়ের মধ্যে জিয়াকে ওরা ধরে ফেলল। জিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আমার কেমন যেন মনে হলো আমার সামনে দিয়ে কেউ একটা এসে আমায় ধাক্কা দিয়ে এক্ষুনি নিচে ফেলে দিচ্ছিল। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এখানে আমরা 4 জন রয়েছি, আমাদের কাটিয়ে কেউ তোকে ধাক্কা দিতে যাবে কেন? আর ঘরের ভেতর থেকে একটা গরম বাতাস বেরিয়ে এসেছে। এত বছর ধরে ঘরটা বন্ধ ছিল, তাই হয়তো। আর ওই গরম হাওয়াটার জন্যই তোর এমনটা মনে হয়েছে, তাই তুই চমকে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিলি, আর এখন বলছিস কেউ তোকে ধাক্কা দিচ্ছে। কি যে বলিস না সত্যি। আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বাড়িটা এত নড়বড়ে আর বিপজ্জনক তা জানতাম না, বিশ্বাস কর। তাহলে এই বাড়িতে ঢুকতামই না। এখন তাড়াতাড়ি চল, ঘরের বাইরে গিয়ে বসি, না হলে আবার যদি ব্যালকনিটা ভেঙে পড়ে তখন কি হবে? ওরা সবাই ঘরের ভেতরে ঢুকে গেলেও রিতম কিন্তু দাঁড়িয়ে রইল। একটা অদ্ভুত ব্যাপার সে দেখতে পেল। জিয়ার গায়ের ধাক্কায় রেলিংয়ের যে অংশটা ভেঙে গেছে, সেই অংশটা বড় অদ্ভুতভাবে ভেঙেছে, যেন মনে হয় কোনো একটা মানুষ ওই ভাঙা রেলিং দিয়ে নিচের দিকে পড়ে গেছে। তার শরীর পড়ার জন্য যতটা জায়গা লাগবে তার বাইরে আর একটুও জায়গা ভাঙেনি। রিতম অবাক হয়ে তাকিয়ে থাকে। যদি রেলিংটা নড়বড়ে হয় তাহলে তো গোটা জায়গাটাই ভাঙবে। ভেতর থেকে পালকের গলা ভেসে আসে, প্রীতম, কোথায় গেলি? এই তোর ব্যাগে মোমবাতিগুলো রয়েছে, তাড়াতাড়ি এইদিকে আয়। ঘরটা খুব একটা বড় নয়, ঘরের একপাশে একটা জানলা রয়েছে। জানলা এখানে ওখানে ভেঙে পড়েছে, তার সেই ফুটোফাটি দিয়ে বাইরের সামান্য আলো ঘরের মধ্যে এসেছে। ওরা জানলাটা খুলে ফেলল, তারপর দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গোটা জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার করতে লাগলো সামান্য। ঘরের মধ্যে তেমন কিছু নেই, একপাশে একটা বিছানা পড়ে রয়েছে, আর একপাশে একটা আলমারি কিংবা বাক্স মতো কিছু হবে। তাছাড়া ঘরের মধ্যে আর কোথাও কিছু নেই। সিলিং থেকে একটা পুরনো আমলের পাখা ঝুলছে বটে, তবে তার 2টো ডানা নেই, একটাই ডানা রয়েছে। ঘরের মধ্যে যে কোনো এক সময় ইলেকট্রিসিটি ছিল তার সাক্ষীও চোখে পড়ে, কিন্তু এখন যেন গোটা ঘরের হতদরিদ্র অবস্থা। ওরা ঘরের ভেতর থেকেই খুঁজে পাওয়া বিছানার নোংরা চাদরটা দিয়ে কোনো রকমে ঘরের একটা জায়গার বিছানার উপরটা একরকম পরিষ্কার করে ফেলল। তারপর ওদের ব্যাগে রাখা একটা চাদর পেতে দিল বিছানার উপরে। মেঝের যে জায়গাটা পরিষ্কার করা হয়েছে
সেখানে একটা কাপড় পেতে রাখলো, আর তার উপর থাকলো ওদের ব্যাগপত্র। এতক্ষণ পরে একটা মাথা গোঁজার মতো জায়গা পেয়ে ওরা সকলেই একটু শান্তি পেয়েছিল। তাই যে যার নিজের মতো সামান্য পোশাক পরিবর্তন করে নিয়ে তারপর বিছানায় এসে বসল। সাথে করে আনা শুকনো কিছু খাবার, বিস্কুট, কেক, জল সবই ছিল। সেগুলোই ভাগ করে কোনো রকমে খেতে লাগলো। একটা রাতেরই তো ব্যাপার, একটা রাতে বেশি কিছু না খেলে মানুষ মরে না। খেতে খেতে প্রথম কথা বলল জিয়া। আজ কি কুক্ষণেই না বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোদের তো আগেই বলেছিলাম যে এত দূর যাওয়ার প্রয়োজন নেই, শুনলি না আমার কথা। মাঝপথে গাড়ি খারাপ হলো, এখন এই বাড়িতে এসে রাত কাটাতে হবে। বাড়িটা দেখেই কেমন ভূতের বাড়ি মনে হচ্ছে। বাকিটা ততক্ষণে জল টল খেয়ে খানিকটা শান্ত হয়েছে, তাই তাদের গোটা চোখ মুখ জুড়ে ক্লান্তি নেমে এসেছে। শুয়ে পড়তে পারলে ঘুমিয়ে পড়া যাবে, কিন্তু এমন একটা বাড়িতে আর এমন পরিবেশে ঘুম আসতে চায় না। তাই রিতম বলে উঠল, সত্যি বেশ বলেছিস। হ্যাঁ, ভূতের বাড়ি। আরে এমন একটা জায়গায় এমন একটা ভূতের বাড়ি তো থাকবে, আর সেটাই তো স্বাভাবিক। তা আমরা যখন এসে পড়েইছি, আমরাই আজ রাত্রের অতিথি। শোন, গোটা রাতটা শুধু শুধু ঘুমিয়ে আর লাভ নেই। সকাল হলেই তো বেরিয়ে পড়বো, তার চেয়ে বরং চল গোটা রাতটা আমরা গল্প করেই কাটিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটাই হোক। তারপর সবাই একটা করে গল্প বলি, তাহলে গল্প শুনতে শুনতে সময়টাও কেটে যাবে। এই মোবাইলটা দেখতো কটা বাজে। পালক মোবাইলটা খুলে দেখল এখন রাত প্রায় 12টা। তার মানে এখনও 5-6 ঘন্টার আগে এখান থেকে বের হতে পারবে না। সূর্যের আলো ফুটলেই বেরিয়ে পড়া যাবে, কারণ গাড়িটা কোনো রকমে ওরা বড় রাস্তার একপাশে রেখে এসেছে। আর বড় রাস্তা থেকে এই জঙ্গলটা পেরিয়ে গেলেই এই বাড়িটা। তাছাড়া গাড়ি লক করা রয়েছে। গাড়ির ভেতরে ওদের কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো নিয়ে আসা যায়নি। সবাই বিছানার উপরেই গোল করে বসল। এতক্ষণ ধরে বিছানার নিচে জ্বলতে থাকা মোমবাতিটা ব্যাগ থেকে বের করা হলো, একটা কৌটোর ঢাকনির উপরে রেখে বিছানার মাঝখানে রাখা হলো। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পরে মোমবাতির আলোটা আস্তে আস্তে কাঁপছে দেখে ভূপেশ উঠে গিয়ে জানলা বন্ধ করে দিয়ে আসতে যাবে, এমন সময় অন্ধকারে জানলা দিয়ে নিচের দিকে তাকাতে অবাক হয়ে গেল ভূপেশ। তার মনে হলো এই জানলাটার ঠিক নিচে দাঁড়িয়ে একজন সোজাসুজি তার দিকে তাকিয়ে তাকেই দেখছে। কিন্তু ভূপেশ তাকে দেখতে পাওয়ার সাথে সাথে লোকটা কেমন যেন তড়িঘড়ি করে অন্য পাশে চলে গেল। ব্যাপারটা দেখে ভূপেশের একটু খটকা লাগলো। তখন কিন্তু সে কাউকে কিছু বলল না। জানলার কাছ থেকে সরে এসে বিছানার একপাশে বসে বলল, আমি শুরু করি তাহলে। আমার একবার একটা অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল জানিস, সেটাই তোরা শোন আগে, তারপর না হয় তোরা বলিস। সবাই অপেক্ষা করতে লাগলো ভূপেশের গল্প শোনার জন্য। একমাত্র জিয়া মাঝে মাঝে ঘরের চারদিকে অন্ধকারের মধ্যে তাকাতে লাগলো। এ বাড়িতে পা দেওয়ার পর থেকেই তার সেই অদ্ভুত ব্যাপারটা মনে হয়ে চলেছে, যেন কেউ তাদের দেখছে। ভূপেশ বলতে শুরু করলো, আমার জীবনে ভৌতিক অভিজ্ঞতা খুব কমই হয়েছে বুঝলি, তবে যে কটা হয়েছে তার কোনো কিছুই কিন্তু আমি আজ পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারিনি। কেমন যেন মনে হয়েছে সেগুলোর মধ্যে অলৌকিক ব্যাপার থাকলেও ভূত নেই। ভূত আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করি না, তোদের সাথেই হোক কিংবা আলাদা করেই হোক। মাঝে মাঝেই ভূত দেখার জন্য এখানে ওখানে তো কম যায়নি আমি, কিন্তু কোথাও কিছুই দেখা যায়নি। চামচিকে, ইঁদুর আর মাকড়সার জাল ছাড়া বেশি কিছুই আমার চোখের সামনে পড়েনি, কিন্তু একটাও ভূত আমি কখনো দেখতে পাইনি। তবে আমার একবার মামার বাড়িতে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটাই তোদের আজ বলি। জিয়া যেখানে বসেছিল সেখান থেকে জানলার দিকটা পেছনে পড়ে। জিয়া ঠিক উল্টো দিকে বসেছিল পালক আর বাকি দুজন দুই পাশে। ঘরের দরজাটা ওরা ছিটকিনি দিয়ে বন্ধ করে দিয়েছিল। একটা মোমবাতি বিছানার ঠিক মাঝখানে জ্বলছে, আর একটা মোমবাতি রাখা রয়েছে নিচে। ওদের মোবাইলগুলো সব একটা ব্যাগের মধ্যে ঢোকানো, যাতে চট করে হারিয়ে না যায়। একটা ঠান্ডা হাওয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে ভেতরে এসে ঢুকছে। আর জিয়ার বারবার মনে হচ্ছে ঠিক জানলার বাইরে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা স্বরে কিছু একটা বলতে চাইছে।
এদিকে ভূপেশ বলে চলল, আজ থেকে প্রায় ওই 4-5 বছর আগেকার কথা হবে। একবার মামার বাড়িতে গিয়েছিলাম। তো আমার মামার বাড়ি একটু গ্রামের দিকে। সেবার সেখানে মায়ের সাথে আমি একাই গিয়েছিলাম। বাবা সেবার একটা কাজের জন্য আর বেরোতে পারেনি। মামার বাড়িতে যখন গেছি তখন গরমের সময়। মামা একাই থাকে। বিয়ে অবশ্য করেছিল, তবে মামি অনেক বছর আগেই মারা গেছে। তারপর আর দ্বিতীয়বার কোনো বিয়েই করেননি, আর কোনো সন্তানও নেই। তাই একাই থাকে গ্রামের বাড়িতে। অনেকদিন পর সেখানে যাওয়া হয়েছিল, তাই সত্যি বলতে দিনের বেশিরভাগ সময়ই মা গ্রামের এখানে ওখানে সবার বাড়িতে দেখা করত, কিংবা ঘুরে বেড়াতেই ব্যস্ত থাকতো। আমি থাকতাম আমার ঘরে। মামা গ্রামে থাকলেও মামার কিন্তু বই পড়ার প্রচুর শখ ছিল। মামার ওই মাটির ঘরে যা বই জমা ছিল তা তোদের বলে বোঝাতে পারবো না। একা মানুষ, বেশ কিছু জমি জমা রয়েছে। সেই চাষের কাছ থেকেই যা টাকা আসে তা দিয়ে একা সংসার ভালোই চলে যায়। তাছাড়া মামা মাঝে মাঝে শহরে এসে বই কিনে নিয়ে যেত, কিংবা পোস্টে করেও মামার কাছে বই যেত। আমি মামার ঘরে ঢুকে মামার ঘরের কিছু বইপত্র দেখে চলেছি। এমন সময় মামার ঘরের টেবিলের একটু নিচের দিকে একটা ছোট্ট মতো বাক্স দেখতে পেলাম। একটু কৌতূহল হতেই সেই বাক্সটা হাতে তুলে নিয়ে দেখতে যাব, এমন সময় মামা চিৎকার করে বলে উঠল, ওটায় হাত দিস না ভূপেশ, ওটায় হাত দিস না। আমি একটু অবাক হলাম। মামা এমনিতেই শান্ত প্রকৃতির মানুষ, প্রয়োজন ছাড়া একটা কথাও বলেন না। এই 2 দিন রয়েছি মামার বাড়িতে, মামাকে একবারও জোরে কথা বলতে দেখিনি। সবসময় হাসি খুশি দেখেছি, কিন্তু মামা হঠাৎ এমন চিৎকার করে উঠল কেন? এই বাক্সে কি আছে? মামা দেখলাম এগিয়ে এসে বাক্সটা তুলে নিল। তুলে নিয়ে ঘরের একটা উঁচু জায়গায় সেটা রেখে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ওই বাক্সটা ভালো নয়, ওটায় ওটায় তুই হাত দিস না। ঘরে অনেক বইপত্র আছে, দেখ পড়, কিন্তু কিন্তু ওটায় নয়। আমার কৌতূহল যেন আরো বেড়ে গেল। তাই বললাম, কেন মামা, এই বাক্সে কি আছে? ওই বাক্সে একটা একটা পাথরের মূর্তি আছে। মূর্তিটা ভালো নয়, বুঝলি? মূর্তিটা ভালো নয়। কিন্তু কেন ভালো নয় মামা, সেটা তো তুমি আমায় বলছো না। আর ভালো নয় যখন, তাহলে তুমি এটা ঘরের মধ্যে রেখেছো কেন? কথাটা বলতেই ভূপেন থামল। ওরা 3 জন ভূপেশের মুখের দিকে তাকালো। ভূপেশ যেন অনেক দিন আগের কথা মনে করার চেষ্টা করছে। এমনভাবে থেমে থেমে বলতে লাগলো সে, মামা আমায় সে বিষয়ে আর কিছুই বলেনি, কিন্তু বাক্সটা আমার হাতের নাগালের বাইরে নিয়ে গিয়ে রাখে। আমি একটু অবাকই হয়ে যাই। মামা হঠাৎ বাক্সটার জন্য আর ওই বাক্সের মধ্যে থাকা মূর্তিটার জন্য আমার কাছে এমন কি লুকিয়ে যেতে চাইছিল সেটাই ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম মাকে ব্যাপারটা বলি। তারপর আবার এটাও ভাবলাম যে মাকে যদি বলি তাহলে মাও হয়তো আমায় বারণ করবে। তাই চুপই রইলাম। একসময় দুপুরে মামা ঘুমিয়ে পড়েছে, মাও বাইরে কোথাও গেছে। এমন সময় আমি আস্তে আস্তে দরজা খুলে দিয়ে ঢুকলাম সেই ঘরে। দেখলাম সেই বাক্সটা মাটির দেওয়ালের একটু উঁচুতে একটা কাঠের তাকের উপর রাখা রয়েছে। অত উঁচু তাক থেকে ওটা কি করে নামাবো ভাবতে ভাবতেই সামনের টেবিলটা চোখে পড়ল। টেবিলটাকে কোনো রকমের টেনে সামনের দিকে নিয়ে এলাম। তার আগে টেবিলের উপরে রাখা বইগুলোকে নিচে নামিয়ে রাখতে হয়েছে। তারপর বাক্সটাকে নামিয়ে নিচে নামাতে যাব, এমন সময় মামা ঘরের দরজা খুলে চিৎকার করে বলে উঠল, তোকে বারণ করেছিলাম ভূপেশ, তুই আমার কথা শুনলি না কেন? মামার চিৎকারে বাক্সটা আমার হাত থেকে পড়ে গেল, আর নিচে পড়ে গিয়ে টিনের বাক্সটা হঠাৎ করে কেমন যেন খুলে গেল। আমি দেখতে পেলাম সেই বাক্স থেকে বাইরে বেরিয়ে এসেছে একটা বৃহৎ খানেক লম্বা কাঠের মূর্তি। সেই মূর্তিটা একটা হাতের তালুতে ধরে রাখা যায়, কিন্তু মূর্তিটা বড়ই অদ্ভুত। সাদা রঙের পাথর দিয়ে তৈরি। তার উপর মূর্তিটা যে কিসের তা বোঝাই যায় না। তার 2 হাত উপরের দিকে তুলে রাখা হয়েছে, আর নিচের 2 হাত দিয়ে নিচের দিকে কিছু একটা ধরে রয়েছে। ওপরের 2 হাতে গোল গোল কিছু একটা দেওয়া। এছাড়া মূর্তিটা যে একটা নারী মূর্তি সেটুকুই বুঝতে পেরেছিলাম। মামা তাড়াতাড়ি ছুটে এসে সেই মূর্তিটা আবার বাক্সের মধ্যে ভরে ওপরে রেখে দিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে ধরা গলায় বলেছিল, আর তোর এখানে থাকা হবে না। তোরা কালই এখান থেকে চলে যাবি, না হলে তোদের বিপদ হবে। যে বিপদ হয়েছিল সেদিন রাত থেকেই। আমার ভীষণ জ্বর এসেছিল। সে এমন জ্বর যে তার কথা বলে বোঝাতে পারবো না। জ্বরের মধ্যে আমি ক্রমশ প্রলাপ বকেছিলাম। জ্বরের একটা ঘোরের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে বহু দূর পর্যন্ত কোথাও কেউ নেই। তবে
চারপাশের মাটি কেমন যেন লাল, আর সেই মাটির মধ্যে দূর থেকে হেঁটে আসছে একটা সাদা রঙের কে যেন। ভালো করে সামনের দিকে তাকাতেই দেখতে পেয়েছিলাম সকালে সেই মূর্তিটাকে। আমি যেমন দেখেছিলাম তেমনই একটা নারী আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, কিন্তু তার মুখের হাসিটা কেমন যেন বিভৎস। আমি ভয়ে জ্বরের মতো কেঁপে উঠেছিলাম বারবার। সে জ্বর আমার ছিল 2 দিন মতো। একদিন রাতের বেলা জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়েছি। মা আমার পাশেই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই আমি দেখতে পেলাম আমাদের ঘরের দরজাটা খোলা, আর সেই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে মামা আমায় ডেকে চলেছে। আমি প্রথমটা একটু অবাক হলেও তারপরে ভাবলাম মামা নিশ্চয়ই কোনো কারণে ডাকছে আমাকে, কারণ মামা পাশের ঘরেই থাকে। আমি জ্বর গায়ে কোনো রকমে উঠে একবার ভাবলাম মাকে ডাকি। তারপর কি যেন মনে হতে মাকে না ডেকে আমি একা হেঁটে বেরিয়ে এলাম। মামা কিন্তু পাশের ঘরের দিকে গেল না, তার বদলে সামনের উঠোন পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। গ্রামের যে বাড়িতে আমরা থাকতাম, অর্থাৎ মামার বাড়িতে, সেই বাড়িতে কিন্তু সামনের দিকে খানিকটা খোলা উঠোন ছিল। তারপর উঠোন পেরিয়ে গেলে সামনে একটা ছোট্ট ডোবা মতো পড়বে। সেই ডোবায় মাঝে মাঝে গ্রামের লোকেরা মাছ ধরতে আসতো। কিন্তু মামা সেই ডোবার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি তার পিছু পিছু খানিকটা এসে জ্বরের ঘোরের মধ্যেই শান্ত গলায় বলে উঠলাম, মামা মামা, এই রাতের বেলা তুমি আমায় হঠাৎ এখানে নিয়ে এলে কেন? এতটুকুই আমার আসলে মনে ছিল। তারপর যে কি হয়েছিল আমার তা স্পষ্টভাবে মনে নেই। পরেরটুকু আমি নিজের মনে মনেই ধারণা করতে পেরেছিলাম। আমি সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম এতক্ষণ যাকে আমি মামা বলে ভেবেছিলাম সে আমার মামা নয়। তার বদলে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই নারী মূর্তি, যে ছোট্ট মূর্তিটাকে আমি সকালে দেখেছি, আর স্বপ্নের মধ্যেও আমি যাকে দেখতে পেয়েছি তার দুটো হাতে কেমন গোল গোল পাত্রের মতো কিছু একটা রয়েছে, আর তার নিচের হাতে যা রয়েছে তা আমি এতক্ষণ পরে দেখতে পেলাম। তার এক হাতে যেন একটা রয়েছে কাটা মুন্ডু, সেই মাথার চুলটা ধরে রয়েছে এই মুহূর্তে, আর অন্য হাতে একটা ধারালো কিছু চকচক করছে। চাঁদের সামান্য আলোয় আমি গোটা ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। তবে তার সাথে আরো যেটা দেখে আমি ভয় পেয়েছিলাম তা হলো সেই মূর্তির দুটো চোখ কেমন যেন সাদা। গোটা মূর্তিটা কেমন যেন সাদা রঙের হলেও তার চোখ দুটো যেন আরো বেশি সাদা, আরো বেশি উজ্জ্বল। তার চোখ থেকে যেন দুটো উজ্জ্বল আলো বাইরে বেরিয়ে আসছে। এই পর্যন্তই ব্যাপারটা আমি দেখতে পেয়েছিলাম। তারপর ভয় চিৎকার করি সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরদিন সকাল যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই বিছানায় রয়েছি। আমার জ্বর কেমন যেন অদ্ভুতভাবে কেটে গেছে। মামা কিন্তু মাকে এই বিষয়ে কিছুই বলেনি। সেদিনই আমরা সেই গ্রাম থেকে চলে এসেছিলাম। তবে সপ্তাহখানেক পরেই মামা মারা যাওয়ার খবরটা আমরা শুনতে পাই। ভূপেশের কথা শেষ হতেই এতক্ষণ ধরে অবাক হয়ে গল্প শুনতে থাকা পালক, রিতম আর জিয়া একটু নড়ে চড়ে বসে। তারপর রিতম বলে, বাপ রে, এ তো বেশ ভয়ানক ব্যাপার রে। তার মানে তুই খুব ভাগ্য করে প্রাণে বেঁচে ফিরেছিলিস, তাই না? আমার কিন্তু এর কোনো কিছুই বিশ্বাস হয়নি। আমার মনে হয়েছিল জ্বরের ঘোরে আমি হয়তো বাইরে বেরিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যা দেখেছিলাম তা ভুল কিছু দেখেছিলাম। গোটা ব্যাপারটা আসলে আমার একটা কল্পনা ছিল। কিন্তু এই সব কিছুই আমি মেনে নিতে পারতাম যদি না এরপরে মামার মৃত্যুটা হতো। মামার মৃত্যুটা হয়েছিল অদ্ভুতভাবেই। ঠিক যেই ডোবার কাছে আমি সেদিন সেই মূর্তিটাকে দেখেছিলাম, সেই ডোবার কাছেই মামাকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল মনে হচ্ছিল তার গলা টিপে কেউ তাকে খুন করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, তার গলায় কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে বলেছিল কেউ হয়তো গ্লাভস পরে কিংবা অন্য কিছু জড়িয়ে খুনটা করেছে, তাই হাতের ছাপ পাওয়া যায়নি। কিন্তু আমার সে কথা বিশ্বাস হয়নি, জানিস। একটানা এতটা গল্প শোনার পর হঠাৎ জিয়া বলে উঠল, এই পালক, এখানে কোথাও বাথরুমের ব্যবস্থা আছে বলে তো মনে হয় না, কিন্তু একবার গেলে ভালো হতো। পালক জিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। তার মুখ মোমবাতির আলো দেখে মনে হয় ব্যবস্থাটা তারও প্রয়োজন। কিন্তু একটু ইতস্তত করতে দেখে ভূপেশ বলে ওঠে, একটা কাজ কর না, এই বাড়িটা তো পরিত্যক্ত, এই বাড়িতে তো কেউই আর কোথাও আসে না। তোরা এই ব্যালকনির দিক থেকে নিচের দিকে নেমে যা,
আমার মনে হয় নিচের দিকে কোথাও একটা কোনো ব্যবস্থা থাকবে। টর্চগুলো নিয়ে যা। নেহাত না হলে আমরাও যেতাম, মানে অসুবিধা হবে না তো তোদের? দুজনে এক কথায় সম্মতি জানিয়ে আস্তে আস্তে ব্যালকনি পেরিয়ে নিচের দিকে নামতে শুরু করে। ওরা দুজনে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। তারপর ভূপেশ উঠে গিয়ে জানলাটা খুলে দিয়ে বাইরে তাকাতেই এবার কিন্তু আবার অবাক হয়ে যায়। নিচে জানলার সোজাসুজি একটা লোক দাঁড়িয়ে আছে আগের মতোই। এবার কেমন যেন একটু অবাক হয়ে ভূপেশ তাড়াতাড়ি বিছানার উপর থেকে মোমবাতিটা তুলে নিয়ে জানলার কাছে গিয়ে তুলে ধরতেই দেখতে পায়, কই, কোথাও কেউ নেই তো। তাকে এভাবে জানলার দিকে এগিয়ে যেতে দেখে রিতম একটু অবাক হয়ে বলে, এই কি রে, কি হলো? আরে হঠাৎ মোমবাতি নিয়ে গেলি কেন ওই জানলার কাছে? বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, আর মনে হলো আমাদের দিকে তাকিয়ে দেখছে, তাই ভালো করে দেখার জন্য। তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, এই জঙ্গলের জায়গা, তার মধ্যে এমন ঝড় বৃষ্টি এখন না হলেও এতক্ষণ ধরে চলছিল। আকাশও তো মেঘ জমে রয়েছে। একটা লোক এখানে এখন এভাবে কি করে আসবে বলতো? হ্যাঁ, আর কি করতে আসবে? তুই ভুল দেখেছিস, চলে আয় এদিকে। ভূপেশের মনে হলো সে হয়তো তাহলে ভুলই দেখেছে, কিন্তু পরপর দুবার একই ভুল হয় কি করে? তবুও জানলাটা খোলা রেখেই আবার বিছানার কাছে এসে বসতে বসতে ভূপেন বলল, এবার তুই বল ভাই, এরকম কি তোর কোনো অভিজ্ঞতা আছে? থাকলে সেটাই বলে ফেল। আর কটা বাজে একটু দেখতো। রিতম ঘড়ি দেখতেই দেখতে পায় 2:10। তাহলে ঘন্টা দুয়ে কেটে গেছে গল্প করতে করতে। আর ঘন্টা 3-4 কাটাতে পারলেই হলো। একটা আড়মোড়া ভেঙে বিছানার এক পাশ ধরে শুয়ে পড়ে ভূপেশ আর রিতম। এরকমভাবেই কিছুক্ষণ কেটে যায়। তারপর নিজের মনে একটা গল্প গুছিয়ে নিয়ে রিতম বলতে শুরু করে, আমার নিজের সত্যি একটা ভৌতিক অভিজ্ঞতা একবার হয়েছিল। তোর মতো আমিও ভূতে অবিশ্বাস করি না, তবে পুরোপুরি যে বিশ্বাস করি সেটাও নয়। তবে চোখের সামনে যেটা ঘটেছিল সেটাকে তো আর অবিশ্বাস করতে পারবো না, তো সেটাই বলি। আমার গল্পটা খুব বেশি দিন আগেকার নয়, ওই ধর বছরখানেক আগেকার হবে। তোদের মনে আছে, তখন আমি একটা কাজের জন্য একবার গিয়েছিলাম ওই নদিয়ার একটা জায়গায়। সেখানে আমায় দিন কয়েক থাকতেও হয়েছিল। তা জায়গাটা একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে, ওই সেই ধরনের একদম পুরো। আর সত্যি বলতে সেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত ভালোভাবে গিয়ে পৌঁছায়নি এখনো। বড় রাস্তার কাছাকাছি যে কয়টা জায়গা রয়েছে সেখানে ইলেকট্রিসিটি ভালো থাকলেও বাড়ি পর্যন্ত তা এখনো যেতে পারেনি। এখানে এখনো দুদিকে দিগন্ত বিস্তৃত ধানের জমি, সবুজ বাগান, এখানে ওখানে চড়ে চলা গরু ছাগল সব কিছু মিলিয়ে সে এক গ্রামের ছবি। আমরা গ্রামের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তেমনই একটা গ্রাম, বুঝলি? তো সেই গ্রামে যার বাড়িতে আমি ছিলাম সে নেহাত ছোটোখাটো কোনো লোক নয়। সেই গ্রামের একজন মস্ত পুরোহিত। একসময় গ্রামের দিকে এইসব পুরোহিত সম্প্রদায়ের লোকেদের বেশ খাতির করত। এই ভবানীচরণ মুখুজ্জে নামের লোকটা কেমন যেন, তার বাড়িতে আমি ছিলাম। রাতের বেলা কোনো একটা কারণে ঘর থেকে বেরিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে বাইরে উঠোনের মধ্যে পায়চারি করছে। আসলে গরমের জন্য আমার ঘুম আসছিল না। কেমন গুমোট গরম পড়ার কারণে ঘুমটা মাঝখানে ভেঙে গিয়েছিল। বাইরে পায়চারি করতে করতে দেখলাম উঠোনের এক পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গার পাশে একটা বড় গাছ। আকাশে চাঁদের আলো রয়েছে, তা সেই চাঁদের আলোয় চারপাশটা ধপধপে পরিষ্কার। আমি বাড়ির উঠোন পেরিয়ে গ্রামের রাস্তায় নেমে পড়েছি। এমন সুন্দর চাঁদের আলো, এমন গ্রামের পথ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি অপরূপ সে দৃশ্য! আহা, গাছের মাথায় আলো পড়ে একেবারে চিকচিক করছে। গ্রামের ফাঁকা নির্জন পথ কেমন যেন এই আলোতে অদ্ভুত রহস্যময় হয়ে উঠছে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে চলে এসেছি। এমন সময় মনে হলো বহু দূর থেকে কে যেন একটা হেঁটে আসছে। তার হাতে লণ্ঠনটা দেখা যাচ্ছে। গ্রামের দিকে রাতে পথ চলতে গেলে এখনো এই লণ্ঠন কাজে লাগে। শহরের মানুষ এই সমস্ত কবেই চুকিয়ে বুকিয়ে দিয়েছে। আমার বেশ ভালো লাগলো। এত রাতে একটা লোক গ্রামের পথে ফিরে আসছে,
তা হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে তার সাথে দেখা হলে তার সাথে দুটো কথাবার্তা না হয় বলে ফেলবো, না হলে সারাদিনই পুরোহিত মশাই বাড়িতে থেকে সত্যি বলতে তেমন আনন্দ হচ্ছিল না। তাই আরও খানিকটা এগিয়ে গেছি, কিন্তু যতই এগিয়ে যাই ততই যেন সেই লোকটা তত দূরেই থেকে যায়। এভাবে প্রায় বেশ খানিকক্ষণ হাঁটার পরে আমার প্রথম কেমন যেন চমক লাগলো। যতটা হেঁটে এসেছি ততটা হেঁটে এলে এখান থেকে বড় রাস্তায় উঠে যাওয়ার কথা, কিন্তু এখনও আমি লোকটার কাছাকাছি পৌঁছতে পারলাম না। একবার পেছনের দিকে ঘুরে তাকাতে যা দেখলাম তাতে আমার গোটা শরীরটা কেঁপে উঠল। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আমি পুরোহিতের বাড়ি থেকে বেরিয়ে শুধুমাত্র ওই গাছতলাটার কাছ পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বেশ অনেকক্ষণ ধরে হেঁটে এসেছিলাম। ব্যাপারটা মনে হতেই আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। কোথাও কেউ নেই, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অথচ সামনের দিকে সেই লোকটা তখনও আমার দিকে হেঁটে চলে আসছে। আমার মনের মধ্যে হঠাৎ একটা অজানা ভয় দেখা দিল। তৎক্ষণাৎ আমি একটা হাসির শব্দ শুনতে পেলাম, অথচ এতক্ষণ সেই শব্দটা আমি শুনতে পাইনি। চারপাশে চাঁদের আলোয় ভেসে যাওয়া প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সেই হাসিটা কেমন যেন গোটা শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। আমি কেমন যেন মহাশূন্যের মতো সেখানে একা দাঁড়িয়েছিলাম। কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একবার ভাবলাম পেছনের দিকে ছুটে যাই, কিন্তু তখনই ঠিক তখনই এতক্ষণ ধরে সেই দূরে দেখতে পাওয়া লোকটাকে আমার একদম সামনে দেখতে পেলাম, আর তার হাতে লণ্ঠনটা ভালোভাবে দেখা যাচ্ছে। একটা খালি গায়ের লোক, তার পরনে একটা ধুতি, তার অদ্ভুত ঔজ্জ্বল্য দুটো চোখ, সাদা দাঁতের শাড়ি যেন আমাকে দেখানোর জন্য বাইরে বেরিয়ে আসছে। হঠাৎ করে তাকে আমার সামনে দেখে আমি চমকে উঠে দুপা পিছিয়ে গেলাম। সে একবার হেসে উঠল, আর আমি তখন বুঝতে পারলাম এতক্ষণ ধরে যে হাসির শব্দটা আমি শুনতে পাচ্ছিলাম, সেই হাসি আর এই হাসি একই রকম হাসি, একই মানুষের। রিতম চুপ করতেই ভূপেশ কেমন যেন অবাক গলায় বলে, তারপর কি হলো রিতম? তুই সেখান থেকে বেঁচে ফিরে এলি কি করে? আর সেই লোকটাই বা কে ছিল? রিতম কিছু একটা বলতে যাবে তার আগেই বাড়ির বাইরের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। ওরা বুঝতে পারল এটা আর অন্য কারো নয়, এটা জিয়ার চিৎকার। ওরা দুজনে এক মুহূর্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি মোমবাতির আলোতে টর্চগুলো খুঁজে দেখতে লাগলো, আর টর্চ সাথে নিয়েই ওরা ঘর থেকে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি ব্যালকনি ভেঙে নিচের দিকে নামতে লাগলো ওরা। ব্যালকনি থেকে সিঁড়ি, তারপর সিঁড়ি পেরিয়ে একতলায় নেমেই ওরা দুজনে চিৎকার করে ডাকতে লাগলো, জিয়া, পালক, জিয়া, জিয়া, পালক, পালক, জিয়া। কিন্তু না, কোথাও কারোর কোনো সাড়া নেই। চিৎকারটা যেন একবার হয়েই বন্ধ হয়ে গেছে। কিন্তু কিন্তু জিয়া আর পালক কোথায়? কথাটা ভাবতে ভাবতে ওরা বাইরের দরজাটা দিয়ে বাইরের দিকে নেমে দুজনে দুদিকে আলো ফেলল, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেল না। তারপরে এক পা এগিয়ে গিয়ে রিতম সামনের দিকে আলো জ্বালিয়ে ফেলেছে। এমন সময় তার আলোর গণ্ডির ভেতরে একজনকে দেখা গেল। তবে যাকে দেখা গেল তাকে কিন্তু এক মুহূর্তের জন্যই দেখা গিয়েছে, তারপরেই সে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর ওই এক মুহূর্তের মধ্যেই ভূপেশ বুঝতে পেরেছে সে আসলে তাকেই দেখতে পেয়েছে, যাকে দুবার জানলা দিয়ে বাইরের দিকে দেখতে পেয়েছিল একটু আগে। ভূপেশ কিছু বলার আগেই রিতমের দিক থেকে একটা উত্তেজিত গলায় কথা ভেসে আসে, ওখানেগুলো কি পড়ে আছে বলতো? কথাটা শুনে ভূপেশের বুকের ভেতরটা কেমন যেন ঠক করে ওঠে। সে তাড়াতাড়ি রিতমের গলার স্বর অনুসরণ করে সামনের দিকে আলো ফেলতে দেখতে পায় বাড়িটা থেকে বেশ খানিকটা দূরে মাটির উপরে দুজনের শরীর যেন পড়ে রয়েছে।
বাইরে চাঁদের আলো এখন অল্প অল্প ফুটতে শুরু করেছে। আর তাছাড়া টর্চের আলোয় মোটামুটি ভালোভাবেই দেখা যায় ওরা সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক সেই সময় দোতলার জানলার দিক থেকে একটা শব্দ ভেসে আসে। ভূপেশ টর্চের আলোটা সেই দিকে ফেলতে দেখতে পায় এতক্ষণ ধরে যে ঘরে ওরা বসেছিল সেই ঘরের জানলার গরাদ হাত দিয়ে ধরে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। যে দাঁড়িয়ে রয়েছে তার দুটো উজ্জ্বল সাদা চোখের দৃষ্টি ওদের দিকেই দেখছে যেন তা। সেই চোখে যে মনি নেই তা একবার টর্চের আলো ফেলেই বুঝতে পেরেছে ভূপেশ। আর তার গোটা শরীরটা কেমন যেন অদ্ভুত রকম কালো। মুহূর্তের জন্য ব্যাপারটা দেখে ভূপেশের দুটো পা বরফের মতো ঠান্ডা হয়ে এক জায়গায় স্থির হয়ে গিয়েছিল। তখনই রিতমের ডাকে সম্বিত ফিরে সামনের দিকে এগিয়ে যায়। ওরা দুজন মিলে যখন জিয়া আর পালকের শরীরটা টেনে তুলতে যাবে ঠিক তখনই দুটো হাসির শব্দ শুনতে পায় ওরা। পালক আর জিয়া হাসছে। ওরা দেখতে পায় দুজনের শরীরটা আস্তে আস্তে সামনের দিকে ঘুরে যাচ্ছে। আর তারপরেই দেখা যায় ওরা দুজনে হাসতে হাসতে উঠে বসেছে। কেমন বোকা বানালাম তোদের বলতো? উফ, তোর বুদ্ধিটা না দারুণ ছিল। আর একটু হলেই তো ওরা বোধহয় চিৎকার করতে শুরু করে দিত। এইভাবে শুয়ে থাকতে থাকতে একটু যে ভয় হচ্ছিল না তা নয়, যদি কোনো একটা সাপ এসে পড়তো তাহলেই হয়েছিল, কিন্তু আইডিয়াটা দারুণ ছিল। ওরা দুজন অবাক হয়ে গেল। তাহলে এরা ওদের সাথে মজা করেছে। ব্যাপারটা বুঝতে পেরে ওরা আর সেখানে না দাঁড়িয়ে সামনের দিকে কয়েক পা হেঁটে এলো। হাতের টর্চটা বন্ধ করে দিল। বাড়ির ভেতরে ঢোকার সিঁড়ি দিয়ে দুপা উঠে এসেছে। এমন সময় দেখতে পেল ভেতর থেকে দুটো টর্চের আলো এদিকেই এগিয়ে আসছে। ব্যাপারটা দেখে ওরা কেমন যেন একটু অবাক হয়ে গেল। দুটো টর্চ নিয়ে কারা এলো এখন? ভয়ে অবাক বিস্ময়ে তারা থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের টর্চের আলো থেকে সামনের দুজনের টর্চের আলোটা সোজাসুজি ওদের গায়ের উপরে এসে পড়ল। তারপর সামনের দিক থেকে কথা ভেসে এলো, এদিকে বাড়ির আশেপাশে কোনো জায়গায় তোদের পেলাম না, তাই একটু জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। কিন্তু তোরা গিয়েছিলি কোথায়? ততক্ষণে রিতম আর ভূপেশের গোটা শরীর যেন বরফের মতন ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। কোনো রকমে তারা পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল ঠিক একটু আগে যেখানে জিয়া আর পালককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ওরা, সেখানে তখনও কালো ছায়া মূর্তির মতন দুজন দাঁড়িয়ে রয়েছে। আর তাদের দিক থেকে একটা চাপা হাসির শব্দ এখনো ভেসে আসছে। সেই শব্দটা এখন আর মানুষের বলে বিশ্বাস করা যায় না। সামনে জিয়া আর পালক এসে দাঁড়িয়েছে। ওদের দুজনের মুখ দেখে ওরা কেমন যেন বুঝতে পেরেছে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তাই মুখে কোনো কথা না বলে ওরা তাড়াতাড়ি এসে ওদের হাত শক্ত করে ধরেছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলো সিঁড়ির দিকে। ওদের কারোর মুখে কোনো কথা নেই। বাড়ির বাইরে থেকে একটা চাপা হাসির শব্দ যে ভেসে আসছে সেটা ওরা সবাই শুনতে পাচ্ছে। কিন্তু ভয়ে আর বিস্ময়ে ওদের মুখের কথাও যেন বন্ধ হয়ে গেছে। ঘরের কাজ পর্যন্ত এসে ওরা দেখতে পেল ঘরের ভেতরের মোমবাতিগুলো কখন যেন নিভে গেছে। জিয়া ঘরে ঢুকল, পালক বাইরে দাঁড়িয়ে রইল, তার সাথে দাঁড়িয়ে রইল বাকি দুজন। জিয়া ঘরের মধ্যে ঢুকে বিছানার উপর হাতড়ে হাতড়ে মোমবাতিটা জ্বালাতেই ভূত দেখার মতন চমকে উঠল যেন। বিছানার উপর পাশাপাশি পড়ে রয়েছে দুটো মৃতদেহ। সেই মৃতদেহ দুটো আর অন্য কারো নয়। সেই দুটো মৃতদেহ হলো একটু আগে যাদের দুজনকে ওরা হাত ধরে টেনে টেনে এই ঘরের দরজা পর্যন্ত এনেছে তাদেরই, রিতম আর ভূপেশের। দুজনের গলাতেই হাতের ছাপের লাল দাগ স্পষ্ট। দুটো চোখ বিভৎসভাবে বাইরে বেরিয়ে এসেছে। দেখেই বোঝা যায় প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে তারা মরেছে।
বিছানার চাদরগুলো এলোমেলো হয়ে রয়েছে। ব্যাপারটা দেখেই জিয়ার মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে। তার হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে পালকের চিৎকার, কারণ সেও ঘরের ভেতরে আলোয় ব্যাপারটা দেখতে পেয়েছে। আর দেখতে পেয়ে ঘরের ভেতরে দৌড়ে যাওয়ার চেষ্টা করতেই বুঝতে পারল তার একটা হাত কে যেন শক্ত করে চেপে ধরে রেখেছে। পালক পাগলের মতো নিজের সর্বশক্তি দিয়ে ঘরের মধ্যে ছুটে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। এক সময় তার মনে হতে লাগলো ওই হাতের চাপে তার হাতের হাড় কেমন যেন ভেঙে যাবে। এদিকে জিয়া এক কোণে বসে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে, আর তার সাথে সাথে বলে চলেছে, আমায় 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 ছেড়ে দাও, আমায় আমায় ছেড়ে দাও, আমি আমি জিয়ার গলা জড়িয়ে আসছিল। তার কথাগুলো কেমন যেন জিভের ডগা পর্যন্ত এসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। তার মুখের এক পাশ থেকে থুতু বেরিয়ে আসছিল। ভয়ে সে কোনো রকমে কাঁপতে কাঁপতে মেঝের এক পাশে বসে থাকতে থাকতে এবার শুয়ে পড়ল। ওদিকে বাইরে থেকে ছুটে আসা পালকের চিৎকারটা ততক্ষণে থেমে গেছে। তার সাথে সাথে একটা মরণ আর্তনাদ বাইরে থেকে ভেসে এলো। তার সাথে শোনা গেল অনেকগুলো হাসির শব্দ, আর সেই হাসির শব্দ জিয়ার গোটা শরীরটাকে যেন গ্রাস করে নিতে থাকলো। ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে একসময় মেঝের এক পাশেই সে নিথর হয়ে পড়ে রইল। অনেক সকালে ওদের ঘুম ভাঙল। ওরা তাড়াতাড়ি নিজেদের ব্যাগপত্র তুলে নিয়ে ওই ভাঙা বাড়িটা থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে একসময় চারজন মিলে দাঁড়িয়ে ভাঙা বাড়িটার দিকে তাকালো। বাড়িটার বাইরে যে টেমপ্লেটটা কাল রাতে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছিল না, সেটা এখন অদ্ভুতভাবে পরিষ্কার হয়ে গেছে, আর সেখানে লেখা রয়েছে রতন কুঠি। ওদের গাড়িটা রাস্তার একপাশে পার্ক করা ছিল। সেটা কাল কোনোভাবে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজ যখন ওরা গাড়িতে চেপে বসলো তখন অদ্ভুতভাবে গাড়িটা স্টার্ট নিয়ে নিল। কোনো কিছুই করতে হলো না। সামনের সিটে বসে রইল রিতম। গাড়ি চালাতে লাগলো সে। পেছনের সিটে জিয়া আর পালক। ওদের গাড়িটা আস্তে আস্তে সূর্যের আলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো। ওদের গন্তব্যস্থলের দিকে শুধু গাড়ির মধ্যে বসে থাকা চারজনের মুখে কোনো শব্দ ভেসে এলো না। কাল যাত্রা শুরুর আগে ওরা যেমন হই হুল্লোড় করে চলেছিল, ওদের কথা যেন শেষ হতেই চাইছিল না, তেমন আজ ওরা চারজন কেমন গম্ভীর পাথরের মতন মুখ নিয়ে বাড়ি ফিরতে লাগলো, যেন ওদের বলার মতো আর কোনো কথাই অবশিষ্ট নেই। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প রতন কুঠির ভয়। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর, অন্যান্য চরিত্রে অভিজিৎ, শুভজিৎ, মৌমিতা, শিউলি এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। আজকের সম্পাদনা ও ডিরেকশনে রয়েছে মৌমিতা সাহা, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, শব্দগ্রহণ ও আবহে মিহাস প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।